দণ্ডকারণ্য জঙ্গলের সাথে সাথে 30টা ছোট ছোট গ্রাম রয়েছে। জঙ্গলটা খুব ঘন, ঘাট, গুহা আর পাহাড়ের জন্য এত ভয়ানক লাগে জঙ্গল যে অন্ধকার হওয়ার পরে লোকেরা জঙ্গলে যেতে ভয় পায়। সাপ আর ভাল্লুক লড়তে লড়তে থকে পেছনে সরে গেল। সাপ কাটার জন্য, বিষটা চড়ে যাওয়ার জন্য ভাল্লুকটা কমজোরি হয়ে গিয়ে পাহাড়ের উপরে নিজের গুপ্ত ঠিকানার দিকে চলে গেল। অজগর পাথরের মধ্যে দিয়ে চলে গিয়ে নিজের গর্তে ঢুকে গেল। দণ্ডকারণ্য জঙ্গলের সাথে একটা গ্রাম আছে যার নাম রামপুর। রামপুর গ্রাম যাওয়ার সময় একটা ছোট্ট ঝুপড়িতে বসুধা ঠাকুমা একলাই থাকে। এই ঘাটা তখন থেকে যতই ওষুধ লাগাচ্ছি ঠিকই হচ্ছে না। একদিনের জন্য পট্টিটা খুলে দিলে মাছিরা ঘায়ের উপরে বসে আরো খারাপ করছে। এমনটা ভাবতে ভাবতে ঘায়ের উপরে আবার থেকে পট্টি লাগালো। মুরগিদের খাবার দিয়ে আবার গিশ হয়ে পড়ল। রামপুরের গ্রামীণরা বসুধার ছায়ার থেকেও দূরে থাকে, তাই গ্রামের সীমানায় একলাই থাকে। অনেক বছর আগে বসুধা ঠাকুমাকে গ্রাম থেকে বাইরে বার করে দেওয়া হয়েছিল। অনেক বছর বসুধা ঠাকুমার ধাত্রী ছিল। গ্রামে কোনো বউয়ের প্রসব পীড়া হতে কাছে থেকে প্রসব করাতো। তার সাথে ছোট ছোট জড়িবুটির চিকিৎসা, বিচ্ছুর কামড় ঝাড়ফুঁক করে সারিয়ে দেওয়ার মন্ত্রও জানতো। এমন একটা দিনে প্রধান মশাইয়ের ছেলেকে সাপে কামড়েছিল। ঠাকুমা যে ঔষধটা দিয়েছিল সেটা কাজে আসলো না, আর ছেলেটার মৃত্যু হয়ে যায়। গ্রামবাসীরা অপবাদ দিল যে ছেলেটা বসুধার অবহেলার জন্য হয়েছে। এতটাই নয়, ওরা এই দোষটাও লাগালো যে ঠাকুমা ওর বাড়ির কাছে কুয়োর মধ্যে কোনো তন্ত্রমন্ত্র করে। হ্যাঁ, আমি রাত্রে দিদাকে কুয়োর পাশে গিয়ে মন্ত্র পড়তে দেখেছিলাম। ওইটা আমার মৃত ছেলের জন্যে পুজো করা ডিম রাখা। আমি কোনো তন্ত্রমন্ত্র জাদুটোনা জানি না। ঠাকুমার কথা কেউ বিশ্বাস করলো না। এইভাবে প্রধান ওকে গ্রাম থেকে বাইরে বার করে দেয়। এছাড়া বসুধা ঠাকুমার বাড়ির কাছের কুয়োতে নিজের প্রেমিকার সাথে বিয়ে না হতে পারার দুঃখতে ঝাঁপিয়ে প্রাণ দিয়ে দিয়েছিল। সেই কুয়োটাকে পবিত্র মেনে থাকা গ্রামীণরা এই ঘটনাতে খুব ক্রোধিত হয় আর গ্রামের জন্য একটা অশুভ সংকেত বলে মানে। গ্রামবাসীরা যখন গলা ধরে ঠাকুমাকে ধাক্কা দেয়, ও নিচে পড়ে যায় আর কুয়োর দেয়ালে ধাক্কা খাওয়ার কারণে পায়ে গভীর চোট খায়। সেদিন থেকে গ্রামবাসীরা এটা মেনে নেয় যে ওনার ছেলের জন্যেই গ্রামে বিপদ এসেছে, আর ঠাকুমাকে পুরোপুরি বহিষ্কৃত করা হয়। তাও সাহস করে একলাই থাকে, গ্রামের বাইরে একলা জীবনযাপন করছে। কে জানে কি ব্যাপার যে বসুধা কাকির পায়ের ওই চোটটা সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ঠিক হয়নি। এই সেই চোট যেটা কুয়োর দেওয়ালে লেগে ঠাকুমার পায়ে কেটে গেছিল। এমন ব্যাপার ছিল, এক রাত গ্রামে একটা বন্ধ থাকা খণ্ডহর কুয়োর উপর থেকে একটা কাক উড়ছিল আর হঠাৎ করে কুয়োর মধ্যে পড়ে যায়। কুয়োর ভেতরটা একটা ভয়ানক হাসি পুরো গ্রামে ছেয়ে যায়। প্রধান সেটা শুনতে পায়। এই ভয়ঙ্কর চেঁচামেচি কিসের? মালিক, এই শব্দ সেই কুয়োর দিক থেকে আসছে। এটা কি করে সম্ভব? সেই কুয়ো তো কত বছর আগে তান্ত্রিকের কথার হিসেবে তালার রক্ষা কবচ দিয়ে বন্ধ করা হয়েছে। পরের দিন সেই গ্রামে আর জঙ্গলের কাছে থাকা 30টা গ্রামে যেমন কারো খারাপ নজর লেগে গিয়েছিল। ভীষণভাবে আকাল পড়ল, বৃষ্টি থেমে গেল, পুকুর আস্তে আস্তে করে শুকিয়ে গেল। একটা দুটো কুয়োকে ছেড়ে দিয়ে বাকি সব কুয়োর জল পাতালে চলে গেল। লোকে জলের আকাল দেখতে শুরু করলো। ওদিকে গ্রামের সীমানায় বসুধা ঠাকুমার কুয়োটাও শুকিয়ে গিয়েছিল। এমনিতে বসুধা ঠাকুমার প্রত্যেকদিন ঘুমানোর আগে ঘরের বাইরে একটা মুরগির ডিম রাখার অভ্যেস ছিল, এই বিশ্বাসের সাথে যে ওর মৃত পুত্রের আত্মা ওটা বোধহয় খায়। ছেলের পছন্দের ডিম বাইরে রেখে নিজে খাবার খেয়ে শুয়ে পড়ত। কিন্তু ঠাম্মা এটা জানতো না যে জঙ্গল থেকে প্রত্যেক রাতে একটা সাপ বেরিয়ে এসে ডিমটা খায়। পেট ভরিয়ে দেওয়া বসুধা ঠাকুমার প্রতি সাপের মনে মমতা আর ভালোবাসা আসলো। এমন ব্যাপার ছিল, একদিন গ্রামে একটা বৃদ্ধ ব্যক্তি
জলের কমতির কারণে কোনোভাবে জল পাওয়ার জন্য শুকনো কুয়োর মধ্যে গভীর খুঁড়ছিল। ও বিশ্বাস করছিল গভীরভাবে খুঁড়লে জল বেরোবে, তাই হার না মেনে শুকনো কুয়োর খুঁড়েই যাচ্ছিল। এমনভাবে একদিন তালা দিয়ে বন্ধ করা পুরনো ভাঙা কুয়োর তালাটা ভেঙে খুঁড়তে শুরু করলো। ভেতরে নেমে পড়লো আর খুঁড়তে শুরু করলো। তার মধ্যে বেঁধে রাখা প্রেতাত্মা কুয়োর থেকে বেরিয়ে আসলো। অজান্তে ও তান্ত্রিক বন্ধনওয়ালা বলিরেখাটাকে ভেঙে দিয়েছিল। তার মধ্যে থেকে বেরিয়ে এসে প্রেতাত্মাটা গ্রামের সীমানায় ডেরা বেঁধে বসলো। এক রাত সেই প্রেতাত্মাটাও সেই ডিমের কাছে এলো, যেটা ঠাকুমা নিজের ছেলের জন্য কুয়োর দেয়ালে রেখেছিল। তখন সাপটা ওখানে আসে আর জোর জোর করে ফনা তুলে প্রেতাত্মার উপরে আঘাত করে আর ওখান থেকে তাকে বার করে দেয়। প্রেতাত্মা গ্রামের সীমানার রাস্তায় জলের ছোট পুকুরের আকার নিয়ে নেয় আর ওখান থেকে যাওয়া সব তৃষ্ণার্থ লোকেদের আকর্ষিত করে। যেই কেউ ওর কাছে আসে ও প্রেতাত্মার রূপে বদলে ওদেরকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে আর ওদের সব রক্ত নিজের জলে মিশিয়ে নেয়। পরের দিন রাস্তায় দেহটাকে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা থরথর করে কাঁপতে শুরু করলো, কারণ মৃতদেহটা সাদা আর নিস্থির হয়ে পড়ে আছে। শরীরে রক্তের একটা ফোঁটাও শেষ নেই। এটা কোনো জানোয়ারের কাজ। এইসব নিজেদের মধ্যে কানোঘুষো করছিল। আরে খুব তেষ্টা পেয়েছিল, আর আমি এইদিক ওইদিক জলের সন্ধানে খুঁজছি, আর এখানে রাস্তায় গর্ত। আরে গ্রামের লোকেদেরকে এর বিষয়ে বলতে হবে। এমনটা ভাবতে ভাবতে যেই উৎসুক হয়ে জলটা খেতে যাচ্ছিল, সেই জলটা পুরোপুরিভাবে একটা ভয়ানক প্রেতাত্মায় রূপান্তর হয় আর ওকে মেরে ফেলে। পরের দিন দেহটাকে দেখে গ্রামের প্রধান দেহের উপরে দাঁতের আর নখের দাগগুলো দেখলো আর সন্দেহ জানালো যে এটা কোনো ভাল্লুকের হামলা। আপনি ঠিক বলছেন, দুর্ভিক্ষর জন্য পশু পাখিরা আক্রমণ করছে। পশু নয়, সবাইকে এক ধরনের মারা, একই থাবার চিহ্ন আর একই ধরনের সবার রক্ত শুষে নেওয়া। এটা কোনো মানুষের মাংসের স্বাদ পেয়ে থাকা ভাল্লুকের কাজ। ভয়টা গ্রামে আর বস্তিতে ছড়িয়ে পড়ল। 30টা গ্রামের লোকেরা ভয় কাঁপতে থাকলো। অন্ধকার হওয়ার সাথে সাথে জঙ্গলি জানোয়ারদের ভাঙানোর জন্য প্রধানের দ্বারা নিযুক্ত এক ব্যক্তি ঢোলক বাজিয়ে ঘুরতে থাকতো। যখন ঢোলকটা বাজতো, লোকেরা সবাই ঘরের ভেতরে ঢুকে তালা লাগিয়ে নিত। যখন কি এমন ছিল, কিছুদিন পরে বসুধা ঠাকুমার কুয়োটাও পুরোপুরিভাবে শুকিয়ে গেল। যখন জলের জন্যে গ্রামের দিকে যেতে শুরু করলো, গ্রামবাসীরা সীমানা পার করে ওকে গ্রামের ভেতরে আসতে দিলই না। গ্রামবাসীরা, তৃষ্ণায় মরে যাচ্ছি, এক ঘোড়া জল নিয়ে চলে যাব। গ্রামের প্রধান বলেছেন যে তোমাকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না, আর এর উল্লঙ্ঘন করলে আমি শাস্তি পাবো, তুমি চলে যাও। কোনো রাস্তা না পেয়ে বসুধা ঠাকুমা বাড়ি ফিরল। তৃষ্ণার চোটে ওখানে বসেই কাঁদতে শুরু করলো। তখনই ওখানে রোজ দিন আসতে থাকা সাপটা এলো আর ফোঁস ওঠালো। বসুধা ঠাকুমা নিজের জীবনে এত বড় সাপ কোনো দিনও দেখেছিল না। ভয়ের চোটে বাড়ির ভিতরে ঢুকতেই যাচ্ছিল, দেখলো যে সাপ মাটিতে কিছু একটা লিখে চলেছে। সাহস জোটালো, কাছে গিয়ে যখন দেখলো, আমার পেছনে এসো, আমি তোমাকে সেই জায়গা দেখাবো যেখানে জল আছে। এটা পড়ে আশ্চর্য হয়ে ও সাপটাকে দেখতে থাকলো। সাপ এগিয়ে যাচ্ছিল, বসুধা ঠাকুমা ওর পেছন পেছন যাচ্ছিল। জঙ্গলে একটা জায়গায় পৌঁছে সাপটা ফনা উঠে মাটিতে মাথা মারতে শুরু করলো। বসুধা ঠাকুমা নিজের হাত দিয়েই একটুখানি খুঁড়ে দেখলো জলের একটা ছোট্ট স্রোত ফুটে উঠল। বসুধা ঠাকুমা খুশির ঠিকানা ছিল না। নিজের তৃষ্ণা মেটালো, দৌড়ে গিয়ে ঘর থেকে 2টো ঘড়া নিয়ে এসে জল ভরে নিল। সেদিন থেকে রোজ দিন 2টো ঘড়া ভরে নিয়ে আসতো
আর বাড়ির বাইরে ঘোড়া ভরে রেখে দিত। সেই রাস্তা দিয়ে যেতে থাকা পথচারীদের তৃষ্ণাও মেটাতো। যে কেউ জল নিতে আসতো ওদেরকে জল দিত। সবাই বসুরা ঠাকুমার এই সাহায্যের জন্য খুবই প্রসন্ন ছিল। ওরা সবাই ভাবলো ঠাকুমার কুয়োতে বোধহয় আবার জল উঠে এসেছে। আস্তে আস্তে করে গ্রামবাসীরা ঠাকুমার দয়ার কথা বলে ফেলল। যখন কি এমন ছিল, আকালের কারণে আনাজও পাওয়া যাচ্ছিল না, তাই বসুধা ঠাকুমা রোজ জঙ্গলে যেত। ওখান থেকে ফল মূল আর শুকনো কাঠ নিয়ে বাড়ি ফিরত। মুরগিদের খাবার দিত, একটুখানি নিজে ফলমূল খেত, আর নিয়ম করে কুয়োর দেয়ালে ডিমটা রেখে শুয়ে পড়ত। এমনভাবে একদিন নিজের চামড়ার থলিতে জল ভরে আর রোজকার মতন শুকনো কাঠ আর ফলমূল নিয়ে যখন আসছিল, ওখানে একটা তৃষ্ণার্থ থকে যাওয়া বড় ভাল্লুক দেখল। প্রথমত ও দেখে ভয় পেয়ে গেল, তারপর আস্তে আস্তে সাহস করে তার কাছে গেল, থলের থেকে জল বার করে তাকে খাওয়ালো। কিছুক্ষণের মধ্যে ভাল্লুকের শক্তি ফেরত এলো আর ও জ্ঞানে ফিরল। ভাল্লুকটাকে জল খাইয়ে ওর প্রাণ বাঁচানোর ঠাকুমাকে ভাল্লুকটা করুণার চোখে তাকালো। ঠাকুমার পায়ের চোটে মাছিদের ভিনভিনাতে দেখে ভাল্লুক দৌড়ে গিয়ে ঝোপের মধ্যে গেল আর কোনো ওষুধের পাতা নিয়ে এসে ওই পাতাগুলো কুচলে ঠাকুমার পায়ের ঘায়ের উপরে লাগিয়ে দিল। তারপরে কৃতজ্ঞতার সাথে তাকিয়ে ও জঙ্গলের ভেতরে চলে গেল। বসুধা ঠাকুমা কন্দমূল আর শুকনো কাঠ নিয়ে বাড়ি ফিরল। পরের দিন যখন ঘুমিয়ে উঠল, এইটা দেখে চোখ ছানা পড়া হয়ে গেল যে পায়ের ঘাটা পুরোপুরিভাবে ঠিক হয়ে গিয়েছিল। এত বছর ধরে কষ্ট দেওয়া ঘাটাকে এক রাতের মধ্যে ঠিক করে দেওয়া ওই ভাল্লুকটাকে মনে করছিল। এইখানে এইসব হচ্ছিল। একদিন সকালে উঠে যখন দেখলো পেছনে দরজার কাছে ফল মূল কাঠ আর মধু রাখা ছিল, এইটা দেখে আশ্চর্য হয়ে গেল। এইটা দেখে খুব খুশি হলো যে আর জঙ্গল যাওয়ার পরিশ্রমটা করতে হবে না। কিন্তু বাড়ির বাইরে ঘোড়ার যে জলটা রেখেছিল, ওটাকে কেউ খেয়ে ঘোড়াটাকে উল্টো করে রেখে চলে গেছে। ঠাকুর সবসময় মতন সাপের দেখানো সেই ঝর্ণার কাছে যায় আর জল এনে বাড়ির বাইরে ঘোড়াতে রেখে দেয়। গ্রামবাসীদের জন্য খাবার জলের প্রবন্ধ করে রাখে। আসলে ভাল্লুকটা ভোরবেলায় ঠাকুমার যত দরকারি জিনিস এনে দিত, তার বদলে জল খেয়ে যেত। একদিন এক গর্ভবতী মহিলা জলের জন্য এলো। ওর পায়ে একটা বড় ঘাও দেখে ঠাকুমা ভাল্লুক যে ওষুধটা ওর ঘাওয়ের উপরে লাগিয়েছিল সেটা নিয়ে একটুখানি বার করে মহিলার পায়ে লাগিয়ে দেয়। পরের দিনই ওর ঘাটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। এই কথাটা যখন গ্রামবাসীরা জানতে পারে, যত রকমের সমস্যা দিয়ে বেঁধে থাকা লোকেরা বসুধা ঠাকুমার কাছে যেতে শুরু করে, নিজেদের সব সমস্যাগুলো জানাতে শুরু করে। ঠিক আছে, আমি তোমাদের জন্য উপযুক্ত জড়িবুটির ব্যবস্থা করে দেব, 2 দিন পরে এসো। ভোরবেলায় ভাল্লুক যে এসছিল, যখন ঠাকুমা তাকে ওই রোগগুলোর কথা বলে, পরের দিন ভাল্লুক জঙ্গল থেকে নির্দিষ্ট ওষুধই আনে, বসুধা ঠাকুমাকে দিয়ে দেয়। এইভাবে ভাল্লুকের এনে দেওয়া জড়িবুটি দিয়ে ঠাকুমা গ্রামবাসীদের চিকিৎসা শুরু করে। বছর ধরে সমস্যায় থাকা রোগগুলোকে ঠিক করে দিচ্ছিল। ঠাকুমাকে গ্রামের খুব সম্মান করতে শুরু করলো। এমনকি যে প্রধান তাকে গ্রাম থেকে বার করেছিল, ওর ছোট ছেলের নিঃশ্বাসের রোগটাকে ঠাকুমা এক রাতে ঠিক করে দিয়েছিল। গ্রামে সবাই ভয় পেয়ে আছে। একটা ভাল্লুক পাশের গ্রামের একটা লোককে নির্মমভাবে মেরেছে। আমি গ্রামের চতুর্দিকে নিজের প্রহরীদেরকে পাঠাচ্ছি, ওরা ভাল্লুককে দেখতে পেলেই মেরে ফেলবে। এমন বলে ও সারা গ্রামে আবার ঘোষণা করিয়ে দিল, শোনো শোনো শোনো, মানুষ খেয়ে থাকা সেই ভাল্লুকটাকে যে কেউ মারবে তাকে জমিদার মশাই 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেবে। সূচনা। একদিন যখন ভাল্লুক ঠাকুমার কাছে আসছিল, কিছু লোকে ওর উপরে লাঠি আর পাথর দিয়ে হামলা করে দিল আর ওর পিছু করলো। ভাল্লুক, ওই দেখো, আরে ভাল্লুক এসেছে, ধরো একে মেরে ফেলো। লোকেরা যে তীরটা ওর দিকে ছুঁড়েছিল, ভাল্লুকের লেগে গেল, যেটার জন্য ও চিৎকার করতে শুরু করলো। বাঁচার কোনো রাস্তা না দেখে গ্রামের সীমানায় বসুধা ঠাকুমার বাড়ি চলে গেল আর ওর খাটের তলায় লুকিয়ে পড়ল। ঠাকুমার শরীর থেকে তীরটা বার করে দিল, ঘায়ের উপরে ওষুধ লাগালো, খাবার জন্যে মধু আর ফলমূল দিল। কিন্তু তীর লাগার কারণে ভাল্লুকের রক্ত বইছিল, সারা রাস্তায় রক্তের নিশানা ছেড়ে আসছিল।
রক্তের ছাপের পিছু করতে করতে গ্রামবাসীরা বসুধা ঠাকুমার বাড়ি এলো। ওইখানে যখন ওরা দেখলো ঠাকুমা ঘরে লুকানো ভাল্লুককে খাবার খাওয়াচ্ছে আর ওর সেবা করছে দেখে থমকে গেল। লোকেরা চিৎকার করতে শুরু করলো, আর মানুষকে মারা ভাল্লুকটাকে ঠাকুমাই গ্রামে পাঠায়। আর এত বছর ধরে যে লোকেরা মরে যাচ্ছে ঠাকুমার জন্যই মরছে। সেই বুড়ির উপরে আমার সন্দেহ ছিল, তাকে মেরে ফেলো, সেই ভাল্লুকের সঙ্গে তাকেও শেষ করে দাও। প্রধানের আজ্ঞা পাওয়ার সাথে সাথে গ্রামবাসীরা তলবার আর লাঠি নিয়ে বেরোলো। এই কথাটা যখন গর্ভবতী দীপা জানতে পারলো, ঠাকুমা যে উপকারটা করেছিল সেটা ভুলতে পারলো না। ছোট রাস্তা দিয়ে দ্রুত হেঁটে ঠাকুমার বাড়ি গেল। ঠাম্মা, তোমার এখানে থাকা খুবই বিপদ, তাড়াতাড়ি কোথাও পালিয়ে যাও, তোমাকে মারার জন্য গ্রামের প্রধান লোক পাঠিয়েছে। এতটুকু বলে ও চলে গেল। তখন ওখানে এসে থাকা সাপটা ভাল্লুককে দেখলো আর তার উপরে হামলে পড়লো। সাপ ভাল্লুককে চেপে ধরে ওকে মারার প্রয়াস করলো। যখন ওরা নিজেদের মধ্যে লড়াই করছিল তখন ওখানে এসে থাকা লোকেরা ওদেরকে দেখে ভয়ে পালালো। আরে রক্তচোষা সাপ নয় রে, সেটা তো অজগর। তার মানে কি নাগরাজ, ওর থেকেও বলো? আরে এ তো অনেক বড়। আরে এত বড় সাপ দেখতে পাচ্ছিস, তুই জিজ্ঞেস করছিস বলো নাকি? আলে পালালে এখান থেকে। এমনটা বলে সবাই পালিয়ে গেল। জঙ্গলে পথ ভুলে এদিক ওদিক ঘুরতে থাকা বসুধা ঠাকুমা ক্লান্ত হয়ে পড়ে গেল। ওইখান থেকে আসতে থাকা বিড়াল ভূত বসুধা ঠাকুমাকে দেখলো, ওর চেহারায় জল ছিটিয়ে ওঠালো। ঠাকুমা বিড়াল ভূতকে সবকিছু বলল যা হয়েছিল। এই সময় শুধু একজনই তোমার সাহায্য করতে পারে, তুমি এখানেই থাকো, আমি গিয়ে কাকিকে নিয়ে আসছি। এমনটা বলে বেড়াল ভূত মন্ত্রজানা কাকি আর নাটাকে নিজের সাথে নিয়ে আসে। মন্ত্রজানা কাকি বসুধা ঠাকুমার সব কথা শুনে নিল। তোমার কথায় আমার মনে হচ্ছে সব রহস্য ওই কুয়োর মধ্যে লুকিয়ে। কিন্তু আমি একটা কথা বুঝলাম না, ওই ভাল্লুকটা জড়িবুটি কি করে জানলো? এটা তো খুব বিচিত্র। আর সেই সাপ মাটিতে লিখে জলের রাস্তা বলল, তার মানে সে সাধারণ সাপ নয়। হ্যাঁ, এটা বড় বিচিত্র। তোমরা দুজনে এখানে থেকে ওর রক্ষা করো, আমি গ্রামে যাই আর এই সমস্যার সমাধানটা খুঁজে আসছি। এমনটা বলে গ্রামের জন্য বেরিয়ে পড়ে। গ্রামের প্রধানের সাথে দেখা করে যেদিন থেকে সমস্যাটা শুরু হয়েছিল সেই সব ঘটনা জানলো। সেই ভাল্লুকটা লোকেদেরকে মারছে আর সেই বুড়িটা ভাল্লুকটাকে খাওয়াচ্ছে। সেই দিদা এই ভাল্লুকটাকে আমাদের পেছনে ছাড়ছে। আমরা তাকে গ্রাম থেকে বের করেছিলাম, তাই ভাল্লুকের হাত দিয়ে নিজের প্রতিশোধ নিচ্ছে। আমি আপনার গ্রামের সমস্যার সমাধান করব। আমি জানতে চেষ্টা করব এর পেছনে ভাল্লুক না অন্য কেউ। মন্ত্রজানা কাকি পুরনো খণ্ডহর কুয়োর কাছে পৌঁছায়। মন্ত্র জাপ করে কুঁয়ে লুকিয়ে থাকা ওই আত্মাটাকে জাগালো, তাকে বশে করলো। আমি জানি সব মৃত্যুর পেছনে তোমারই হাত। তুমি কে? কেন গ্রামবাসীদেরকে মারছো? আমি বসুধা দিদার ছেলে। এই গ্রামের লোক আমার মৃত্যুর কারক। আমার মাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, তাই আমি প্রতিশোধ নিচ্ছি। গ্রামের ভেতরে আমি কিচ্ছু করতে পারবো না তাদের, তাই রাত্রে সীমা পার করে লোকে থাকাদের মেরে ফেলছি। যদি তোমার প্রেম সফল হয়নি তার জন্য গ্রামবাসীদেরকে কেন সাজা দেবে? খবরদার, গ্রামবাসীদের ছেড়ে দাও। তুমি কে যে আমাকে আটকাবে? আমি যতক্ষণ গ্রামে সবাইকে মেরে না ফেলি ততক্ষণ আমি শান্তি পাবো না। আমার কাজের মাঝখানে আসলে তোমাকেও মেরে ফেলবো। তোমার মতন মূর্খ প্রেতাত্মার সাথে কথা বলা আমার একটা বড় ভুল ছিল। এমনটা বলে কাকির কাছে যে ঊর্জাটা ছিল সেই গোলাটা ফেললো, প্রেতাত্মাকে বন্দি বানালো, হাওয়ায় ধুলোর মতন ভস্ম করে দিল। এবার ভাল্লুক আর সাপের সত্যটা জানা বাকি ছিল। এমনটা ভেবে কাকি গ্রামে ফিরলো আর প্রধানকে সবকিছু জানালো। এখন আর ওই প্রেতাত্মা থেকে আপনার গ্রামের কোনো বিপদ নেই। আপনারা যেমনটা ভাবছিলেন বসুধা ঠাকুমার এইসব মৃত্যুর সঙ্গে কোনো লেনাদেনা ছিল না। যদি কোনো সম্পর্ক নেই তাহলে সেই বুড়ি ভাল্লুকটাকে নিজের ঘরে রেখে খাওয়াচ্ছে কেন? আর গ্রামে যদি জল পাওয়া যাচ্ছে না, তার কাছে এত জল আসছে কোথায় থেকে? আমি নিশ্চিত যে সে কালো জাদু করছে। আমরা তাকে ক্ষমা করব না।
আমরা তাকে খুঁজে মেরে ফেলবো। আপনার সব প্রশ্নের উত্তর আমি পাঠাবো। ততক্ষণ আপনার লোকেদেরকে বলে দিন বসুধাকে যেন কোনো ক্ষতি না করে। এমনটা বলে মন্ত্রজানা কাকি ওখান থেকে চলে যায়। বসুধা ঠাকুমা, তোমার ডাকাতে ওই ভাল্লুকটা কি আসবে? কেন আসবে না? নিশ্চয়ই আসবে, ও আমাকে খুব ভালোবাসে। তাহলে ওকে ডাকো। ভাল্লুক, ভাল্লুক, কোথায় আছো ভাল্লুক? এসো। যেই ও ডাক দিল, সত্যি করে ভাল্লুকটা দৌড়ে বসুধা ঠাকুমার কাছে চলে আসলো। মন্ত্রজানা কাকি ভাল্লুকের হাতে একটা বাঁধা সুতোর দিকে খেয়াল পড়ল। সেটা নিয়ে, একটা ভাল্লুকের হাতে মানুষের পরা হাতের চুড়ি কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য রয়েছে। এইটা বলে কড়াটা মন্ত্রদণ্ডের উপরে রেখে মন্ত্র জাপ করতে শুরু করলো। ভ্রম আম্রে শাম্ভু, ভ্রম আম্রে শাম্ভু। এই কড়াটা জারি হোক। সে যদি জীবিত থাকে আমার দিব্য দৃষ্টিতে দেখাও, যদি সে মরে গিয়ে থাকে বোতলের শক্তিতে তাকে বন্দি করে আমাকে দেখাও। যেই এটা বলা হলো, ঋষি রুদ্রের আত্মা প্রকট হলো। কে আপনি? এই কড়াটাই ভাল্লুকের হাতে কিভাবে? অনেক বছর আগে সুমন আর দামোদর নামের এক স্বামী স্ত্রী ওয়ানকার নামের এক গ্রামে থাকতো, যেটা এই জঙ্গলের পাশে। তাদের বিয়ে হয়ে 6 বছর হয়ে গেছিল, কিন্তু ওদের কোনো সন্তান ছিল না। আর সন্তান না থাকার কারণে সুমন একটা গরুকে নিজের সন্তানের মতন পালন করত, আর তার নাম গৌরী ছিল। সে তার খুব দেখাশুনো করত। এই কারণে সুমনের মা নিজের বড় জামাই দামোদরকে নিচু চোখে দেখত। কিন্তু ছোট মেয়ের বিয়ে 2 বছর পরেই সে একটা ছেলেকে জন্ম দেয়। তাই সুমনের মা নিজের ছোট জামাইকে খুব আদর যত্ন করত। উনি বড় জামাইকে উৎসবে ডাকাও বন্ধ করে দিলেন। তাই দামোদরের মনে নিজের শাশুড়ির জন্য অনেক রাগ ছিল। কিছুদিন পরে সুমন খুব অসুস্থ হয়ে যায়, এমনকি মরণ শয্যায় চলে যায়। সেই সময় না তার মা না তার বোন দেখতে আসে। এই কথাটা দামোদরকে আরো দুঃখী করে তোলে। সে নিজের স্ত্রীকে পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে সে নিজের ঘরের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেয়, আর যে কোনো পরিস্থিতিতেও ঘরে ভুল করেও আর পা না রাখে। দামোদর নিজের স্ত্রীকে ওর মায়ের শেষ কাজেও যেতে দেয় না। তোমার মা বেঁচে থাকতে না শুধু তোমার, আমারও অনেক অপমান করেছে। একটা মায়ের জন্যে তার সব সন্তান সমান হওয়া উচিত, কিন্তু তোমার মায়ের তোমার ছোট বোন মানে নিজের ছোট মেয়ের সঙ্গেই বেশি ভাব। আমি চাই না তুমি সেইখানে যাও। স্বামী না বলার পরেও সুমন নিজের মাকে শেষবারের জন্য দেখতে যায়, আর সেই রাগে দামোদর না বলে নিজের বন্ধুর গ্রামে চলে যায়। ঘরে বেঁধে থাকা সেই গরুকে খাওয়ানোর মতন কেউ ছিল না। 4 দিন পরে যখন দুজনে ফিরে আসে তো দেখে গরু খাবার না পেয়ে মারা গেছে। এই দেখে সুমনের মন ভেঙে যায়। সেই দুঃখতে ভেসে যায় যে তার স্বামী ইচ্ছে করে তার প্রিয় গরুকে মেরে ফেলেছে। তার মনে শুধু স্বামীর জন্য রাগ থাকে, কিন্তু সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে নেয় আর সময়ের অপেক্ষা করতে থাকে। আর সেই মুহূর্তে আমি সেই গ্রাম থেকে যাচ্ছিলাম। আমাকে দেখে দামোদর নিজের সব দুঃখ আমাকে শোনায়। সন্তান না হওয়ার জন্যে যে অপমান হয়েছে তার বিষয় বলে সে অনেক দুঃখে ভেঙে পড়ল। ওদের সাহায্য করার জন্যেই আমি 1 সপ্তাহ আপনাদের ঘরে অতিথি হয়ে থাকব, আর তোমাদের দুজনের সন্তান প্রাপ্তির জন্য হোম করব। তোমাদের নিশ্চিতভাবেই সন্তান প্রাপ্তি হবে। এই ভেবে আমি তাদের বাড়ি গেলাম, কিন্তু সুমন এই বিষয় জানতো না। সে ভাবল ওর স্বামী কোনো অতিথিকে ঘরে নিয়ে আসছে, আর তাকে অপমান করার জন্যে খাবারে ধূত্র ফুলের বীজ দিয়ে দেয়। এই অতিথি আর আমার স্বামী যখন এই ভোজনটা খাবে তখন ওদের পেট খারাপ হবে আর খুব পায়খানা পাবে, পেট ব্যথায় তর পাবে। কিন্তু এটা জানতো না যে ধতুরার বীজ এটা প্রাণঘাতক বিষ। আমি ওদের অতিথি সেবা আর ভোজনকে গ্রহণ করলাম আর খুব খুশি হলাম। পৃথিবীতে যতই ভেতরে জল থাকুক না কেন, তাকে খুঁজে বের করার তোমাকে আমি বিদ্যা প্রদান করছি মা। আজ থেকে তুমি এই বিদ্যাধারী। তুমি এই দিয়ে লোকেদেরকে সাহায্য করো। এই দিয়ে তোমার পূর্বজন্মের পাপ কম হবে আর সন্তান প্রাপ্তিও হবে। আমি নিজের থলির থেকে একটা কড়া বের করি আর দামোদরকে দিয়ে বলি, এইটা সিদ্ধ দেবীর কড়া। এইটা ধারণ করলে তুমি যে কোনো অসুখের ওষুধের সন্ধান পেয়ে যাবে। এইভাবে লোকেদের সাহায্য করলে তোমাদের পূর্বজন্মের খারাপ কর্ম কাটবে
আর তুমি সন্তান সুখ পাবে। আর এই বলে আমি তাদেরকে আশীর্বাদ দিই আর আমি শুতে চলে যাই। কিন্তু সেই বিষাক্ত খাবারের কারণে মাঝরাতে আমার অসহ্য পেটে ব্যথা শুরু করে। আমি নিজের শেষ সময় কাছে দেখতে শুরু করি। আমাকে ক্ষমা করে দিন গুরুদেব। আমার স্বামীর উপরে ক্রোধের কারণে আপনার ভোজনে ধতুরার বীজ মিশিয়ে দিয়েছিলাম, যাতে আপনার পেট খারাপ হয়ে যায়। এখনো পর্যন্ত আপনার কিছু হয়েছিল না, তাই আমার মনে হলো সেটা কাজ করেনি। মূর্খ স্ত্রী, আমি তোর সাহায্য করতে এসেছিলাম আর তুই আমার প্রাণ নিতে চললি। যা, তুই একটা বিশাল সর্প হয়ে যা। তোর স্বামীর বিরুদ্ধে সবসময় রাগ বাড়তেই থাকবে আর তোরা দুজনে লড়াই করেই মরবি। তোদের কুলগরুর মৃত্যুর কারক তোর স্বামী একটা ভাল্লুক হয়ে যাবে। তোদের দুজনের মৃত্যু না হয়ে জঙ্গলে খিদেতে তোরা ঘুরে বেড়াবি। যখনই তোরা সামনে আসবি তোদের রাগ আরো বেড়ে যাবে। তোরা ভীষণ যুদ্ধ করবি, তোরা কোনোদিন শান্তি পাবি না। আর এই বলে আমি নিজের প্রাণ হারাই। সেদিন থেকে দামোদর ভাল্লুক হয়ে আর সুমন অজগর হয়ে বিনা মৃত্যুতে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। যখনই তারা সামনাসামনি আসে ভীষণ যুদ্ধ লেগে যায়। মৃত্যু না পাওয়ার কারণে তারা জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছে। উনি যা করেছেন নিশ্চিত রূপে সেটা ভুল, কিন্তু অজান্তে ওনার হাতে কিছু লোকের ভালো হয়েছে। দয়া করে আপনার শ্রাপটা ফেরত নিন আর এদের আত্মাকে শান্তি দিন। ঠিক আছে, আমি নিজের অভিশাপ ফিরিয়ে নিচ্ছি, কিন্তু সাপ মুক্ত হতেই ওদের এই শরীর ভস্ম হয়ে যাবে। এটা শোনার সাথে সাথে ভাল্লুক নিজের হাতের কড়াটা বসুধা কাকিকে দিয়ে দেয়। সাপ বনে থাকা সুমন জলশক্তির সব জল বসুধার পায়ে ত্যাগ করে দিল আর ওই বরদানটা বসুধা কাকিকে দিয়ে দিল। কাঝো তমওয়া আত্মা সলিলম ওয়াহা কট্টা কর নিশা মৃদনাদম রিহা ফলতারণী ত্বাহা কট্টা কর। যেই ঋষি মন্ত্র পাঠ করে শ্রাপটা ফেরত নিল, ওরা দুজনে ওখানে ভস্ম হয়ে গেল। ওদের আত্মা এক হয়ে আকাশে বিলীন হয়ে গেল। মন্ত্রজানা কাকি আবার থেকে গ্রামে সেই পুরনো কুয়োটা ঢেকে দিল, অভিমন্ত্রিত করে বন্ধ করে দিল। তখনই মুষলধারে বৃষ্টি হলো, পুকুরটা ভরে গেল। গ্রামবাসীরা সব সত্য জানতে পারল। সবাই বসুধা ঠাকুমার কাছে ক্ষমা প্রার্থী হলো, গ্রামে ফেরত আসার নেমন্তণ জানালো। কিন্তু বসুধা ঠাম্মা হেসে বলল যে সে গ্রামের বাইরেই থাকবে, আর ওখান থেকে চলে গেল। আজও বসুধা ঠাম্মা খাবার খাওয়ার আগে একটা ডিম উঠোনের কুয়োর দেওয়ালে রাখে, তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ডিমটা ওখানে থাকে না। সেই ডিমটাকে কে খায়? যদি আপনি জানেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন।